মগবাজারে বিস্ফোরণে লন্ডভন্ড ভবন, নিহত ৬, আহত ২ শতাধিক, হাসপাতালে ৪৫, হামলা নয় বলছে পুলিশ। আজ থেকে ৩ দিন গণপরিবহন, শপিং মল বন্ধ, খোলা থাকছে অফিস। বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে কাটছে না শয্যা সংকট, সংকটাপন্ন রোগীরাও চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। আবার অবারিত কালো টাকা সাদা করার সুযোগ, বিনিয়োগ করা যাবে ব্যাংক, পুঁজিবাজার, কারখানা নির্মাণেও। এবং ভারতে করোনাজয়ী মায়েদের সন্তানরা ভুগছে শ্বাসকষ্ট, রক্তচাপ জটিলতায়, নতুন সংকটের শঙ্কায় চিকিৎসকেরা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাতুল ফরিদ। মগবাজারের আউটার সার্কুলার রোডের শর্মা হাউস রেস্টুরেন্টে মাত্র ১ সেকেন্ডের বিস্ফোরণেই কেঁপেছে পুরো এলাকা। লন্ডভন্ড ৩ তলা ভবন, বিধ্বস্ত রাস্তায় থাকা ৩টি বাসও, ক্ষতিগ্রস্ত আরও ১৪টি ভবন। এই পর্যন্ত প্রাণ গেছে ৬ জনের, আহত ২ শতাধিক, যার মধ্যে হাসপাতালে ভর্তি অর্ধ শতাধিক। ঘটনা তদন্তে গঠন হয়েছে ৪ সদস্যের কমিটি। মগবাজারের আড়ং-এর শোরুম, সন্ধ্যা ৭টা২৭। সিসিটিভি ফুটেজে দেখা যায় তখনও স্বাভাবিকভাবেই কেনাকাটার জন্য প্রধান ফটকে অপেক্ষমান ক্রেতারা। ঘড়ির কাঁটায় ৭টা২৭:৩৯ হতেই হঠাৎ বিস্ফোরণ, তাতেই লন্ডভন্ড সব। এই ভিডিওটি দেখলেই আঁচ করা যায় কত জোরে বিস্ফোরণ হয়েছিল। ঘটনাস্থল থেকে ২ থেকে ২৫০ মিটার দূরের এই আড়ং শুধু নয়, কেঁপেছে পুরো এলাকা। বিস্ফোরণের ফুটেজ ধরা পড়ে মগবাজার ফ্লাইওভারে থাকা একটি গাড়ির ক্যামেরাতেও। তারপরে শব্দ শুনলাম, দৌড় বাইরে এসে দেখি সব কাজ পড়ে রয়েছে। আউটার সার্কুলার রোডের ৩ তলা ভবন রাখিনীদের নিচতলা থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তাতে বিধ্বস্ত শর্মা হাউস ও সিঙ্গারের ওয়্যার হাউস। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত সড়কে থাকা ৩টি বাসও। ফায়ার সার্ভিসের ধারণা, শর্মা হাউসের গ্যাস জাতীয় কিছু থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তবে এর সঙ্গে এসি জেনারেটর বিস্ফোরণও যুক্ত হয়ে বড় মাত্রার বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এবং বড় শব্দের একটা ওয়েভ দিয়েছে, সে কারণে আশেপাশে যত বিল্ডিং ছিল সেই বিল্ডিং এর গ্লাস এবং অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সামনের বিল্ডিংটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সেটা কোনো গ্যাস বা গ্যাস জাতীয় কোনো দ্রব্যাদি থেকে এখানে বিস্ফোরণটা হচ্ছে। ভয়াবহ বিস্ফোরণের কারণে জঙ্গি হামলার গুজব উঠলেও ডিএমপি কমিশনার সাফ জানালেন, বোমা হামলার কোনো আলামত মেলেনি। নাশকতা যদি হতো তাহলে কোনো বোমা বিস্ফোরণ হতো। বোমার বিস্ফোরণ হলে স্প্রিন্ট থাকতো, স্প্রিন্টারে আঘাতে মানুষ ক্ষত বিক্ষত হয়ে যেত। আশেপাশে আপনারা গাড়ি ঘোড়া দেখেছেন, বাস দেখেছেন, বাসের কোন স্প্রিন্টারে কোনো আঘাত নাই। ঘটনার পর থেকে আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালগুলো। মগবাজারের ঢাকা কমিউনিটি হাসপাতালে ছুটে যান ২ শতাধিক। প্রাথমিক চিকিৎসা শেষে অর্ধ শতাধিককে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। আমাদের পুরো ওপিডির পুরোপুরি জায়গাটায় আপনার রোগী ভর্তি হয়ে যায়। আমরা আনুমানিক ধারণা করতেছি ৩০০ জনের মতো হবে এবং ৪০ জনের মতো লোককে আমাদের নিজস্ব গাড়ি ছিল, অ্যাম্বুলেন্স তো আমাদের একটা, বাকিগুলো দিয়ে আমরা ঢাকা মেডিকেল ব্যবস্থা করে দেওয়া। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় ১৭ জনকে, গুরুতরদের আইসিইউতে রেখে বাকিদের পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এগুলো ফ্লেম বার্ন, এখন এটা আগুনে পুরাই, কিন্তু এটা কি কারণে পুড়ছে এটা বলা হতো এই মুহূর্তে মুশকিল। 2 জন আমরা আইসিইউতে রাখি, প্রত্যেকেই 90% বার্ন, তাদের সম্বন্ধে কিছু বলা মুশকিল। আর বাকি যে ইনজুরি পেশেন্ট আছে তাদের কারো পা কাটতে, কারো পায়ে ভাঙছে, এরকম আছে। নিহতদের মধ্যে রয়েছে মগবাজারের জান্নাত কাকলি ও তার ৯ মাসের মেয়ে তায়েবা। এছাড়াও মগবাজারের স্বপন মিয়া, পূর্ব জুরাইনের মুস্তাফিজুর রহমান ও গাজীপুরের আবুল কাশেম মোল্লাও মারা গেছেন বিস্ফোরণে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় আজ থেকে শুরু হয়েছে ৩ দিনের বিধিনিষেধ। এ সময় রিকশা ছাড়া সড়কে গণপরিবহন থাকবে না। বন্ধ থাকবে মার্কেট, শপিং মল ও বিনোদন কেন্দ্র। অফিস খোলা থাকলেও কর্মী আনা নেয়া করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই।
করোনা মোকাবিলায় 28 জুন সোমবার ভোর 6টা থেকে 1 জুলাই বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত 3 দিনের বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সারা দেশেই বন্ধ হয়ে যাচ্ছে গণপরিবহন, চলবে শুধু রিকশা আর পণ্যবাহী যান। তদারকিতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ 3 দিন বন্ধ থাকবে মার্কেট, শপিং মল থেকে শুরু করে বিনোদন ও পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার। বসে খাওয়া যাবে না হোটেল রেস্তোরাঁয়, কেনাকাটা করতে হবে অনলাইনে। অফিস আদালত খোলা, তবে কর্মী আনা নেওয়ার দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠানকে। আর মাস্ক না পরে বাইরে বেরুলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে লকডাউনের চিত্র আজকে কেমন দেখছেন? সাধারণ মানুষ কতটুকু স্বাস্থ্যবিধি মানছেন? সাধারণ মানুষের যে স্বাস্থ্যবিধি সেটা মানানোর জন্য কিন্তু দেশে যখন প্রথম করোনা আক্রান্ত হয় বা করোনার ভয়াবহতা শুরু হয় তারপর থেকে কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কিন্তু এই সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছে, কিন্তু যাদের জন্য কাজ করছে সেই সাধারণ মানুষ কিন্তু খুব বেশি সচেতন হচ্ছে না, কারণ এখনো এই জেলার অধিকাংশ মানুষ মাস্ক ছাড়া বের হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানছে না। আপনি জানেন যে টাঙ্গাইলের করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু জুন মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু এই জেলাতে 2017 জন আক্রান্ত হয়েছে এবং পরীক্ষা হিসেবে শনাক্তের হার কিন্তু 31.51%, যে কারণে টাঙ্গাইলের 3টি পৌরসভা, টাঙ্গাইল পৌরসভা, এলেঙ্গা পৌরসভা এবং কালিহাতী পৌরসভা, 3টি পৌরসভায় কিন্তু কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল, যেটা 22 তারিখ থেকে টাঙ্গাইল এবং কালিহাতী পৌরসভা 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু সেই কঠোর বিধিনিষেধ চলছে। তারপরেও কিন্তু এই সময়টাতে আমরা অনেক মানুষকেই বের হতে দেখেছি এবং পরিবহন নিয়ে চলাচল করতে দেখেছি। আর আজকে সকালবেলা থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা ভিন্ন মনে হচ্ছে, কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরাতন বাসস্ট্যান্ড, শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। তো সেখানে কিন্তু রিক্সা যে চলাচলের কথা রয়েছে সেই রিক্সা রয়েছে, তবে খুব বেশি অটো রিক্সা বা সিএনজি চালিত অটো রিক্সা কিন্তু সেটা আমাদের চোখে এখন পর্যন্ত পড়ছে না। আর করোনা পরিস্থিতির যে বিষয়টি, টাঙ্গাইলে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে আসন রয়েছিল 50টি। তার যখন জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যায় তখন কিন্তু সেই সংখ্যাটাকে আরো 24টি সিট বাড়ানো হয়, অর্থাৎ এখন 74টি সিট কিন্তু টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। তো তারপরেও কিন্তু রোগীর সংকলন হচ্ছে না। গতকাল পর্যন্ত রাতেও কিন্তু আমাদের এই হাসপাতালে 70-এর উপরে রোগী ছিল। আর চিকিৎসকের যে বিষয়টা আছে, অর্থাৎ করোনা চিকিৎসার যে বিষয়টা আছে, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি টাঙ্গাইল সদর হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছেন ডাক্তার সাদেকের সাথে, তিনি যেটা বলেছেন যে তাদের চিকিৎসক সংকট রয়েছে, নার্স সংকট রয়েছে, যে কারণে চিকিৎসা সেবা দিতে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে। যদিও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন রয়েছে এবং 10 শয্যা বিশিষ্ট একটি আইসিইউ রয়েছে। মূলত এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের করোনা। টাঙ্গাইলে লকডাউন এবং করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। এদিকে লকডাউন ঘোষণার পর আজও রাজধানী থেকে বিভিন্ন জেলায় যাচ্ছে মানুষ, চাপ বাড়ছে মহাসড়ক ও ফেরিঘাটে। এবারে ঘাট পরিস্থিতির আরো খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, আজকেও কি ঘাটে বাড়ি ফেরা মানুষের ভিড় দেখছেন কিনা? সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? আপনি জানেন যে আজকে সোমবার, অর্থাৎ 7 দিনের লকডাউন শেষ হয়ে আজকে থেকে আবার নতুন করে লকডাউন শুরু হয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাটুরিয়া ঘাটে এসে যে আসলে মানুষের কিন্তু কোনো চাপ নেই। আমি কিছুক্ষণ আগে মানিকগঞ্জ থেকে ঢাকার ইচা মহাসড়ক হয়ে আমি পাটুরিয়া ঘাটে এসেছি। পাটুরিয়া ঘাটে এসে আমি যেটা দেখলাম যে এখানে যে 4টি ঘাট আছে, 4টি ঘাটই কিন্তু শুনশান নীরবতা দেখা যাচ্ছে। খুব কম সংখ্যক যাত্রী দেখা যাচ্ছে, যেটা নরমালি তারা পার হয়ে থাকে। আর ঢাকার ইচ্ছা মহাসড়কও একেবারেই যাত্রী আমরা দেখতে পাইনি, সেখানেও তেমন কোনো যাত্রী নেই। শুধু যে পণ্যবাহী যে যানবাহন গুলো আছে, জরুরি যে যানবাহন গুলো আছে, সেগুলোই চলাচল করছে। আপনাকে যদি আমি একটু দেখাই যে আমার ক্যামেরাতে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে আমি যে ঘাটটি আছি 3 নম্বর ঘাট, পুরো ঘাটটি কিন্তু শুনশান নীরবতা। একটি মাত্র ট্রাক, পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে এবং আপনি আরেকটু যদি দেখাই যে একটি ছোট ইউটিলিটি ফেরি এইমাত্র আমাদের এই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। সেখানেও কিন্তু লোকজনের তেমন কোনো লোকজন নাই। এখানেও কিন্তু পণ্যবাহী যানবাহন নিয়ে পার করা তিনি
মূল্য দেওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে। আমরা এখানে এসে যেটা দেখেছি, এখানেও তেমন যাত্রী নেই, শুধু কিছু ট্রাক ছিল, সেই ট্রাকগুলো পারাপার করা হচ্ছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতে নৌ রুটে যে 14টি ফেরি বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ রেখেছেন, সেগুলো কিন্তু আমি দেখেছি যে 4 নাম্বার 5 নাম্বার ঘাটে সেগুলো নোঙর করে রাখা হয়েছে। আমি এখানকার যে দায়িত্বরত বিআইডব্লিউটিসি যে উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা আমাকে জানিয়েছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ ফেরি থাকায় যে পণ্যবাহী যানবাহনগুলো আছে সেগুলো আসলে ঘাটে খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না, তারা খুব দ্রুত সময়ের মধ্যে পার হয়ে যাচ্ছেন। একই অবস্থা আমরা যেটা দেখেছি যে আরিচা কাজীরহাট নৌ রুটেও, সেখানেও কিন্তু তেমন কোনো যাত্রী নেই। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া থেকে ফেরিঘাট পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সংকট কাটানো যাচ্ছে না কোনোভাবেই। একের পর এক ওয়ার্ড চালু হলেও জায়গা হচ্ছে না রোগীদের। সংকটাপন্ন রোগীদের চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। এই অবস্থায় রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী বাড়ায় একের পর এক ওয়ার্ড যুক্ত হচ্ছে করোনা ইউনিটে, কিন্তু তারপরও ঠাঁই নেই ওয়ার্ডগুলোতে। মেঝে কিংবা বারান্দাতেই নিতে হচ্ছে চিকিৎসা। বেড পাই নাই, না পাওয়ার কারণে আমরা বারান্দায় আছি। আর অক্সিজেনের সমস্যা মাঝে মাঝে দিচ্ছে, মানে অক্সিজেনের সমস্যাটা বেশি। পরিস্থিতির শিকার মেনে নিতে হচ্ছে, এছাড়া তো আর উপায় নাই। কি করবো, রোগী তো মারা ফেলতে পারবো না, বাইরে ভিতরে রাখার জন্য চেষ্টা করে। করোনা ইউনিটের 13টি ওয়ার্ডে এখন শয্যা সংখ্যা 357, কিন্তু ভর্তি থাকছে আরও অনেক বেশি রোগী। অতিরিক্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আরও 2টি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে, তবে রোগী বাড়তে থাকলে চিকিৎসা দেয়া কঠিন হবে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমরা যত বাড়ে তার চেয়ে বেশি হারে রোগীরা বাড়ছে, সেটাই হলো আমাদের একটা উদ্বেগের বিষয়। আর পাশাপাশি আমরা আরও কয়েকটা 2টা ওয়ার্ডে অক্সিজেনের লাইন লাগানো শুরু করেছি। ওগুলো তো 48টা করে বেড থাকবে, তা আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করতেছি। রাজশাহীতে লকডাউন চললেও করোনার সংক্রমণ একেবারেই কমেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে করোনায় একদিনে রেকর্ড 119 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 14,172 জনে। এর আগে 19 এপ্রিল মারা যান 112 জন। এদিকে গত 24 ঘন্টায় 19,262 জনের নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন 5,268 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় 18 মার্চ। গত 19 এপ্রিল সর্বোচ্চ 112 জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। রোববার সে রেকর্ড ছাড়িয়ে করোনায় মারা গেল 119 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় কেবল খুলনা বিভাগেই মারা গেছে 32 জন, ঢাকা বিভাগে 24 জন এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে 22 জন করে মানুষের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগেই মারা গেছে 32 জন, ঢাকা বিভাগে 24 জন এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে 22 জন করে মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, লকডাউন বাস্তবায়ন না করতে পারলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ভাইরাসের সংক্রমণ ধারাবাহিকতাকে ছেদ করার জন্য, কেটে দেওয়ার জন্য লকডাউন দেওয়া হয়। যদি লকডাউনের আগে মানুষ দলে দলে ভিড় করে, গাদাগাদি উপচে পড়া ভিড় করে যানবাহন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে কি দাঁড়ালো? লকডাউনের মৌলিক উদ্দেশ্যই তো ব্যাহত হলো। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 5,268 জন। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার 21.59%। স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। এখনো সতর্ক না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। বাংলাদেশের 5,000 থেকে 6,000 বেড অলরেডি অকুপাইড হয়ে গেছে, মানে রোগী ভর্তি হয়ে গেছে। কাজে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের পপুলেশন অনেক বড়। সেই পপুলেশনকে যদি আমরা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে হয়, আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে এবং তবেই দেশ সুরক্ষিত হবে। দেশে এ পর্যন্ত 8,88,406 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 14,172 জনের। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শেষ মুহূর্তে এসে আবার অবারিত হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। জমি ফ্ল্যাট বৈধ করার পাশাপাশি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে অপ্রদর্শিত অর্থ, তবে দিতে হবে বাড়তি কর। এছাড়া উৎপাদনমুখী কারখানা নির্মাণেও কালো টাকা বিনিয়োগ করা যাবে। দীর্ঘদিন ধরে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। চলতি অর্থ বছরে এই সুযোগ বাড়ানো হয়। বিনা প্রশ্নে স্থাবর অস্থাবর সম্পত্তি বৈধ করার সুযোগ দেওয়ার পাশাপাশি ব্যাংক পুঁজিবাজার সহ অনেক খাতে বিনিয়োগের বিধান রাখা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে 10 মাসে এই সুযোগ নেন 10,400-র বেশি নাগরিক। বৈধ হয় প্রায় 14,500 কোটি টাকা সমমূল্যের অর্থ সম্পদ, আর এনবিআর রাজস্ব পায় 1450 কোটি টাকা। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকার ব্যাপারে কোনো প্রস্তাব দেননি অর্থমন্ত্রী। তবে শেষ মুহূর্তে এসে অবস্থান পরিবর্তন করছে অর্থ মন্ত্রণালয়। আবারও অবারিত হচ্ছে সুযোগ। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থ বছরে 10% কর দিয়ে কালো টাকা বিনিয়োগ করা যাবে উৎপাদনমুখী শিল্পে। তবে শর্ত থাকবে 1 বছরের মধ্যে এই বিনিয়োগে কোম্পানি গঠন ও কারখানা নির্মাণ করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগও থাকছে। বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় ব্যবহার করার যে সুযোগ উনি দিয়েছিলেন, তার কারণে কিন্তু আজকে প্রায় 15,000 কোটি টাকা অর্থনীতিতে বিনিয়োগ হয়েছে। আগামী অর্থ বছরে যদি সেই সুযোগ রাখা হয়, তাহলে অবশ্যই এর বহুগুণ টাকা আমাদের অর্থনীতিতে ফেরত আসবে। ব্যাংকে জমা অর্থ এবং হাতে থাকা নগদ টাকাও সাদা করা যাবে। এক্ষেত্রে কর দিতে হবে 25%, পাশাপাশি জরিমানা হবে করের 5%। জমি এবং ফ্ল্যাটও বৈধ করা যাবে, এক্ষেত্রেও কর বাড়ছে 5%। একজন যদি 5 বছর আগে কালো টাকা করে থাকে, সে কিন্তু 5 বছর ধরে এটাকে বিনা সুদে এই কর আয়টাকে ব্যবহার করেছে। সেই জন্য এখানে একটা ইন্টারেস্ট পেনাল্টি থাকা উচিত ছিল। প্রদর্শিত আয়কে প্রদর্শন করানো যায়, কিন্তু যেটা বেআইনি ভাবে অর্জিত অর্থ, সেটাকে কিন্তু প্রদর্শন করাটা গ্রহণযোগ্য হয় না। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি অর্থ বছরের মতো আগামীবার এই সুযোগ নিলে সম্পদের উৎস নিয়ে কোনো ব্যাখ্যা দিতে হবে না। পরবর্তী সময়ে কোনো সরকারি সংস্থা বৈধকরণ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তরুণদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। বেসরকারি সংস্থা আচনের গবেষণা বলছে, গত 1 বছরে আত্মহননের ঘটনা 14,000-এর বেশি। আর এদের 49% বয়সী 20 থেকে 26-এর মধ্যে, আর নারী 57%। রুবিনা ইয়াসমিন নদী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 24 জুন রাজধানীর গুলবাগে বান্ধবীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন তিনি। সহপাঠীকে বিয়ে, 3 মাসের মাথায় ডিভোর্স। সম্পর্কের জটিলতাই তার মৃত্যুর কারণ বলে মনে করেন স্বজনেরা। গত 1 বছরে নদীর মতো অনেকেই গেছেন আত্মহননের পথে। জাতীয় দৈনিকের প্রতিবেদনের আলোকে গবেষণা প্রতিষ্ঠান আচলের তথ্য বলছে, 2020 সালের মার্চ থেকে 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আত্মহত্যার ঘটনা 14,436টি। এর মধ্যে নারী 8,228 আর পুরুষ 6,208 জন। 39% বয়সী 20 থেকে 26-এর মধ্যে, আর 57% নারী। সন্তানের মনের খবর না রাখায় মানসিক অবসাদে অভিভাবকরা তাদের পাশে দাঁড়াতে পারছেন না বলে মনে করেন বিশেষজ্ঞরা। অবশ্যই পরিবারের যারা বড় আছে তারা তাকে তার কাছে যাবে, তাকে সঙ্গ দেবে, দিয়ে জানার চেষ্টা করবে কি কারণে সে আনমনা থাকে। পরিবারের যারা বড় তাদের উচিত সঙ্গ দিয়ে কথা বলে একটা সম্পর্ক সৃষ্টি করে মূল কারণটা জেনে নেওয়া। তাতে অনেক সময় সে ফিরে আসবে এবং হতাশাও কেটে যাবে। মনোচিকিৎসকরা বলছেন, করোনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে এই বয়সী তরুণ তরুণীদের মানসিক চাপ বাড়ছে। পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে হতাশা, প্রেম ঘটিত টানাপোড়েন, আর্থিক সংকট, বিষণ্ণতায় অনেকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না নিজেকে। তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, মানসিক যে কোনো স্বাস্থ্য সমস্যায় তারা যেন পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের শরণাপন্ন হন। তারা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, এমনকি যে কোনো শিক্ষক, অভিভাবক বা এইসব বিষয়ে কথা বলেন জানেন এমন মানুষের সাথে আলোচনা করতে পারেন। আত্মহত্যার মতো চিন্তা কারো মাথায় মনে বিন্দু মাত্র এলে তিনি যেন অন্যের সাহায্য নেন। জরুরি মানসিক স্বাস্থ্য সেবা দিতে কল সেন্টার চালুর পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনায় বন্দি সময়ে কিশোর কিশোরীদের বেশিরভাগ সময় কাটছে অনলাইনে, আসক্ত হয়ে পড়ছে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমসে। বাড়ছে কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধও। মনোবিদরা বলছেন এসব গেমস কিশোরদের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলছে। করোনায় আটকে গেছে কৈশোরের সীমারেখা, স্কুলও চলছে অনলাইনে। নেই বন্ধুদের আড্ডা, মাঠে যাওয়ার সুযোগও মিলছে না। ঘরবন্দি হয়ে হাঁপিয়ে উঠছে কিশোর কিশোরীরা। করোনার মধ্যে অনেকেই নির্ভরশীল হয়ে উঠছে তথ্য প্রযুক্তিতে। অস্থিরতায় ভোগা কিশোর কিশোরীরা কেউ কেউ ঝুঁকে পড়ছে টিকটকে, কেউ আবার আসক্ত পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেমসে, যা আছে কিশোর গ্যাংয়ের মতো অপরাধেও। অনলাইন গেমস থেকে ফেরাতে খেলাধুলার পাশাপাশি পরিবারের সদস্যদেরকে সময় দেওয়ার পরামর্শ দিচ্ছেন মনোবিদরা। বাস্তবতা হলো যে আমরা কিশোর কিশোরীদেরকে যতই এটা থেকে দূরে রাখার চেষ্টা করি না কেন, বিকল্প যদি আমরা কিছু তাদের হাতে না দিতে পারি, তাদের বিনোদনের জন্য ব্যবস্থা না করতে পারি, সেক্ষেত্রে তারা তো ঝুঁকে পড়বেই। আসক্তিটা তো ওভাবেই তৈরি হয় এবং ঝুঁকে পড়তে গিয়ে তারা দেখা যাচ্ছে যে নিষিদ্ধ কিছুতে ইনভলভ হয়ে যাচ্ছে, যেমন মাদক। এই বয়সটাই কিন্তু একটু থ্রিল পাওয়ার পছন্দ করে, তো এই সব অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়ে যাচ্ছে, যেমন পাবজির মতো কিছু গেম যেখানে ভায়োলেন্সটা খুব প্রবল। তারা হয়তো অল্প থেকে শুরু করছে, আস্তে আস্তে সেটা বেড়ে যাচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন নেতিবাচক কর্মকাণ্ড থেকে কিশোরদের ফেরাতে দায়িত্ব নিতে হবে পরিবারকেই। এদের ঘরে ঘরে বাবা মাকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। তাদের সন্তানরা কোথায় যায়, কি করে না করে তার খবর নিতে হবে। সরকারের পক্ষে সব সম্ভব না, সরকার যেটা পারবে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান সদস্যদের বলবে যত তথ্য যখন তখন তাদের খবর আছে, কোথায় কি হয় ওখানে টল তাহলে অনেক কিশোরদের ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে করোনাকালে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় বারবার পিছিয়ে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা। কবে এই পরীক্ষা নেওয়া হবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। এই অবস্থায় চরম অনিশ্চয়তায় প্রায় 14 লাখ শিক্ষার্থী। করোনার কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ওপর মূল্যায়ন করে ফলাফল দেয়া হয় 13,65,000 শিক্ষার্থীর। এরপর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। জুন ও জুলাইয়ের মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়ার কথা থাকলেও নতুন করে সংক্রমণ বাড়ায় তার সম্ভব হচ্ছে না। ভর্তি পরীক্ষা পিছিয়ে আগস্টে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সংক্রমণ কমলে এই সময়েই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই কথা বলছে বুয়েট কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষাই তো একমাত্র পন্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ছাত্রত্ব গ্রহণের। যেহেতু রুটিন দিয়ে তারিখ ঘোষণা করে ভর্তি হওয়ার যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে সেখানে আমরা জানিয়ে দিয়েছি। পরবর্তীতে যখন সময় হবে তখন আমরা স্বাভাবিক সময় আসবে, তখন আমরা এই ভর্তি পরীক্ষাটি একাডেমিক কাউন্সিলে আবার সিদ্ধান্ত নিয়ে আমাদের যারা শিক্ষার্থী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছে তাদেরকে আমরা জানিয়ে দেব। 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি, 3টি প্রকৌশল এবং 6টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাও পিছিয়ে গেছে। স্ট্র্যাটেজিক্যালি আমরা চেয়েছি আমরা বুয়েট, তারপর ঢাকা ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটিগুলো হওয়ার পরেই আমাদের গুচ্ছটা হবে। সেজন্যই আমাদেরও একটু চেঞ্জ করতে হচ্ছে স্ট্র্যাটেজি। চরম অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থীরা বলছেন পরীক্ষার তারিখ বারবার পেছালে প্রস্তুতি নিতেও সমস্যা হয়। আমাদের ভর্তি পরীক্ষার ডেটটা বারবার পিছানো হচ্ছে, সুতরাং এই কারণে আমাদের অনেক স্টুডেন্টের মধ্যে একটা হতাশার সৃষ্টি হচ্ছে। আমরা একটা ভর্তি পরীক্ষার সুনির্দিষ্ট ডেট চাচ্ছি, যাতে আমরা তাড়াতাড়ি আমাদের একটি ক্যাম্পাস পাই। তবে ভর্তি পরীক্ষা হবেই বলে জানিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশনের নীতিমালা উপেক্ষা করেই বর্ষা মৌসুমেই সড়ক খোঁড়াখুঁড়ি করছে ঢাকা দক্ষিণ। অর্ধশতাধিক জায়গায় এমন সংস্কার কাজে বেড়েছে জনদুর্ভোগ।
যদিও তাদের দাবি জলাবদ্ধতার কারণ বের করে তা সমাধান করা হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্ষায় সংস্কার কাজ তেমন কোনো কাজে আসবে না, উল্টো ব্যয় হবে তুলনামূলক বেশি। পয়লা জুন 85 আর 22 জুন 18 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে তলিয়ে যায় রাজধানীর বেশ কিছু এলাকা। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। উত্তর ঢাকার চেয়ে দক্ষিণ ঢাকায় দেখা গেছে বেশি জলাবদ্ধতা। কারণ হিসেবে পুরান ঢাকা, যাত্রাবাড়ি, জুরাইন, মালিবাগ, মুগদা সহ অর্ধশতাধিক জায়গায় প্লাস্টিক বর্জ্যের বাধা চিহ্নিত করেছে ডিএসসিসি, যা অপসারণে চলছে সংস্কার কাজ। বোতল যেগুলো আছে, বিভিন্ন হালকা পানীয় বোতলগুলা এবং যা অপসারণে চলছে সংস্কার কাজ। বোতল যেগুলো আছে, বিভিন্ন হালকা পানীয় বোতলগুলা এবং অন্যান্য যে দ্রব্য দিয়ে যেটা বিশৃঙ্খলভাবে পড়ে এবং ফেলা হয়, ক্যাচপিট দিয়ে ভিতরে নর্দমাতে চলে যাচ্ছে। তো এই নর্দমাগুলো যদি ব্লক হয়ে থাকে, তো এটা তো আবদ্ধ থাকলে তো আমাদের এই আবদ্ধতা এটাই ছুটানোটাই মূল কাজ। বর্ষা মৌসুমে সংস্কার কাজ চলার কারণে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। নগর পরিকল্পনাবিদরা বলছেন, যেসব জায়গা চিহ্নিত করা হয়েছে সেখানে আগে থেকেই জলাবদ্ধতা হয়। এই সময় এসে কাজ শুরু করাকে নগর কর্তৃপক্ষের গাফিলতি বলছেন তারা। সিটি কর্পোরেশন আন্তরিক থাকলে অবশ্যই বর্ষার আগে আমরা আমাদের এই যে বর্ষা মৌসুমের প্রস্তুতি হিসেবে সড়ক সংস্কার, ড্রেনেজ সংস্কার, সেগুলো আমরা করতে পারি। আর বর্ষা মৌসুমে যখন এই ধরনের সংস্কার কাজ করা হয়, তখন জনভোগান্তির পাশাপাশি কিন্তু আমাদের টাকার ব্যয়টা অনেক বেড়ে যায় এবং এই যে প্রকল্পের যে কাজের গুণগত মান, সেটাও কিন্তু ঠিক থাকে না। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অনেকটাই কমবে ভোগান্তি। দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক খনন নীতিমালা অনুযায়ী বর্ষা মৌসুমে সড়কে খোঁড়াখুঁড়ি না করার নির্দেশনা আছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সময়মতো আসতে না পারায় কয়লাভিত্তিক 10টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখার অংশ হিসেবে এসব প্রকল্প বাতিলের সিদ্ধান্ত হয়েছে। 2008 সালের পর 18টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন পায়। সেগুলোর মধ্যে বাতিল হওয়া প্রকল্প রয়েছে 10টি। নির্ধারিত সময়ে কোম্পানিগুলো কেন্দ্র নির্মাণে অর্থায়ন নিশ্চিত করতে পারেনি। একই সাথে জমির সংস্থান এবং অন্যান্য কাজেও পিছিয়ে ছিল কোম্পানিগুলো। সময় মতন আসতে না পারায় প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদেরকে বিশ্বের জ্বালানির সাথে, বিদ্যুৎ উৎপন্নের সাথে, নতুন টেকনোলজির সাথে সামঞ্জস্য রাখতে হবে। এই চিন্তা করেই আমরা আমাদের যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো সময় মতো আসতে পারে নাই, সেগুলোকে আমরা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে আগামী মাসে চূড়ান্ত চুক্তি সই হবে। আমরা এখন গুরুত্ব দিচ্ছি বিশেষ করে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে নেপাল থেকে, ভুটান থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসার। আমরা আশা করছি যে আগামী মাসেই নেপালের চুক্তিটি ফাইনাল করা হবে। বাতিল হওয়া প্রকল্পের মধ্যে রয়েছে মুন্সিগঞ্জ প্রকল্প, ঢাকার একটি, চট্টগ্রামের 2082 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, মহেশখালীর 2টি প্রকল্প, আশুগঞ্জ ও গাইবান্ধার বিদ্যুৎ কেন্দ্র, সিঙ্গাপুর বাংলাদেশ 700 মেগাওয়াট যৌথ প্রকল্প, সিপিজিসিএল সুমিতম কর্পোরেশনের যৌথ প্রকল্প ও বাংলাদেশ মালয়েশিয়ার 1320 মেগাওয়াট প্রকল্প। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনে কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জানান, ভারত থেকে যেন পশু না আসে সেজন্য নেওয়া হয়েছে ব্যবস্থা। রোববার রাজধানীর প্রাণী সম্পদ অধিদপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সোমবার থেকে সীমিত আকারে আর 1 জুলাই থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সারা দেশ। পরিস্থিতি বিবেচনায় এই বিধিনিষেধ আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে কোরবানির পশু পরিবহন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, লকডাউনের কারণে এবার সংকটে পড়তে পারেন খামারিরা, তাই তাদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস চালুর চিন্তা রয়েছে। এমনকি যেসব জেলায় ট্রেন ব্যবস্থা নেই, পশু পরিবহনের দায়িত্ব নেবে স্থানীয় প্রশাসন। কোনোভাবেই যাতে পরিবহনে কোনো সমস্যা না হয়, যেটা ফেরিতে হোক বা রাস্তায় হোক, এই বিষয়টাকে আমরা কঠোরভাবে মনিটর করব, যাতে এই পশু পরিবহনের ক্ষেত্রে রাস্তায় চাঁদাবাজি অথবা ফেরিঘাটে আটকে থাকা
বা অন্য কোনো উপায়ে সমস্যাগ্রস্ত যাতে না হন, সেটাকে আমরা যেভাবে ব্যবস্থা নিতে হয় সেটা করব। অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের দ্বিতীয় পর্যায়ে প্রণোদনা দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রাণী সম্পদ খাতে 2,18,148 জন খামারিকে 283,66,19,000 টাকা দেওয়া হয়, আর মৎস্য চাষিরা পাচ্ছেন 4,95,61,000 টাকা। খাবারের বড় যে যোগানটা এই সেক্টর থেকে আসে, সেটা যাতে কোনোভাবেই স্তিমিত হয়ে না যায়, সে লক্ষ্যেই কিন্তু আমরা এই সহযোগিতা দিচ্ছি। আশা করি এই সহযোগিতার ভিত্তিতে যারা আর্থিক প্রণোদনা পেলেন তারা আরও আগ্রহ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। প্রণোদনার টাকা খামারিদের দেওয়া হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। আর এই সেক্টরের সঙ্গে বেসরকারি খাতে শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদের আগেই পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারতীয় গরু। প্রতিদিনই বিজিবির চোখ ফাঁকি দিয়ে আসছে কয়েকশো গরু, বিক্রি হচ্ছে স্থানীয় পশুর হাটে। যদিও বিজিবির দাবি চোরাচালান বন্ধে সক্রিয় আছে তারা। উত্তরা জেলা পঞ্চগড়ের 3 দিকে রয়েছে ভারতের সাথে 282 কিলোমিটার সীমান্ত এলাকা। এর মধ্যে প্রায় 100 কিলোমিটার এলাকায় নেই কাঁটাতারের বেড়া। কোরবানির ঈদকে সামনে রেখে এসব এলাকা দিয়ে বেড়েছে ভারতীয় গরু চোরাচালান। বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই দেশে ঢুকছে ভারতীয় গরু। জেলা শহরের রাজনগর হাট, শালবাহান হাট, হাড়িভাষা ও জগদল হাট সহ বেশ কিছু পশুর হাট এখন ভারতীয় গরুতে সয়লাব। সীমান্তে ভারতীয় গরুর সাথে মাদক চোরাচালানের অভিযোগ করছেন স্থানীয়রা। বেলাক যে হয় গরু ধরা বসে, গাঁজা ধরা বসে, এটা মুই দেখেছি। করোনায় যে বেলাক চলতেছে, এরা ওদের সাথে মিশতেছে, ওদের সাথে সঙ্গে আলোচনা হয়, তাহলে ওদের বিষয়ের সাথে মিশলে করোনা তো বাংলাদেশে আসবেই। ভারতের গরু আসায় লোকসানের সংখ্যা স্থানীয় খামারিরা, পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যাও। চোরাচালান বন্ধে সচেতনতা বৃদ্ধি সহ বিজিবির কঠোর নজরদারি চান স্থানীয় জনপ্রতিনিধি। গরু চোরাচালানের মধ্যে আসতেছে, সেই গরুটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই ভারতের যে ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্ট থেকে কিন্তু আমরা মুক্তি পাবো না। আমাদের বিজিবি ভাইরা রয়েছে, আমরা জনপ্রতিনিধি যারা রয়েছি, আমরা স্থানীয় প্রশাসন যারা রয়েছেন, আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সীমান্তে টহল জোরদার করার কথা জানিয়ে বিজিবি বলছে, যে কোনো চোরাচালান বা অবৈধভাবে মানুষের যাতায়াত বন্ধে তৎপর তারা। 24 ঘন্টায় আমরা পেট্রোলিং করছি, যাতে কোনো মানুষ, গবাদি পশু কেউ পারাপার করতে না পারে। এটা আমরা সবসময় দায়িত্ব পালন করি, বাট করোনার পরিপ্রেক্ষিতে আরো বেশি আমরা জোরদার করছি। স্থানীয় হাটগুলোতে ভারতীয় গরুর উপস্থিতি বাড়লেও এখনো কোনো চোরা কারবারি ধরা পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে আরো কঠিন অবস্থায় পড়েছে ধুঁকতে থাকা যশোরের মৃৎশিল্প। বেচাকেনা প্রায় শূন্যের কোঠায়, আয় রোজগার বন্ধ হওয়ায় বিপাকে কুমোর পরিবারগুলো। প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও স্টিলের পণ্য সহজলভ্য হওয়ায় কয়েক দশক আগেই তৈজসপত্র হিসেবে ব্যবহার কমতে থাকে মাটির পাত্রের। এখন কেবল শখের বশেই কেউ কেউ ব্যবহার করেন মাটির বাসন। তবে কদর আছে কুমোরদের তৈরি ঘর সাজানোর জিনিসপত্রের। মাটির পাত্রের চাহিদা কমায় হারিয়ে যেতে শুরু করে যশোরের মৃৎশিল্প। বংশ পরম্পরায় কেউ কেউ এখনো আছেন এই পেশায়, তবে করোনা পরিস্থিতি বিপাকে ফেলেছে তাদের। বিক্রি নেমেছে শূন্যের কোঠায়। তখন আবার সিলভার ছিল না, এখন আবার সিলভার আসার পরে এখন বেচা কেনা একেবারে হারাই গেছে। দোকানে এখন বিক্রি হচ্ছিল, হতে হতে এখন আর পাই না, ওই যে গড়াই থুয়ে দিছি। করোনার টাইম চলতেছে, এখন বেচা কেনা নাই, সবকিছু ভর্তি আছে। দেখেন এই যে পাশে রয়েছে, কোনো কিছু বিক্রি হয় না এখন। ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের পাশে থাকার কথা জানিয়েছেন বিসিকের কর্মকর্তা। জোর দেওয়া হচ্ছে মাটির পণ্যকে আরো দৃষ্টিনন্দন ও সময়োপযোগী করার উপরও। প্রোডাক্টের ডিজাইন এবং মানটা একটু উন্নত মানের হতে হবে। এক্ষেত্রে যদি তারা আমাদের কাছে চায় ডিজাইন বা নকশা নমুনার ব্যাপারে সহায়তা, সেক্ষেত্রে আমরা তাদেরকে সে সহায়তা দিতে পারি। তারা যদি ঋণ সহায়তা নিতে আগ্রহী হয়, তাহলে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা আমাদের সীমিত পরিসরে আমরা তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। যশোরে এখনো মৃৎশিল্পের সঙ্গে সরাসরি জড়িত হাজারেরও বেশি মানুষ, তবে আয় কমায় দ্রুতই বাড়ছে এই পেশা বদলের প্রবণতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনার মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়ছে শিশুদের মধ্যে দেখা দেয়া কিছু জটিলতা। করোনা জয়ী মায়েদের সন্তানরা ভুগছে শ্বাসকষ্ট ও রক্তচাপ কমে যাওয়ার মতো জটিলতায়। চলতি মাসে মহারাষ্ট্রের একটি হাসপাতালে এমন জটিলতা নিয়ে ভর্তি হয়েছে বেশ কয়েকজন শিশু। তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ না থাকলেও পরীক্ষায় দেখা গেছে তাদের মায়েরা মাসখানেক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। শিশুদের এই জটিলতা মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিন্ড্রোম বা MISC নামে পরিচিত। করোনা দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই ভারতে MISC আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে। মার্চের পর দিল্লি এবং আশপাশের এলাকায় এই সংখ্যা 5 শতাধিক। তবে ঠিক কত সংখ্যক শিশু এই রোগে আক্রান্ত হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। এদিকে বিশ্বে করোনা একদিনে প্রায় 6,000 মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত 3,09,000-এর বেশি। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে। গত 24 ঘন্টায় 981 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। 46,500 নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,02 লাখ। ভারতের পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, প্রাণ গেছে 725 জনের। তবে গত এক সপ্তাহে দেশটিতে 19% কমেছে করোনায় মৃত্যু। এক বছর পর করোনায় যুক্তরাষ্ট্রে 2 সংখ্যায় নেমে এসেছে প্রাণহানি, একদিনে প্রাণ গেছে 93 জনের। সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে কমেছে দৈনিক শনাক্ত। 2020 সালের মার্চের পর একদিনে সবচেয়ে কম 4,740 জন নতুন রোগী শনাক্ত হয়েছে রোববার। কলম্বিয়াতেও বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। রোববার 664 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 32,000-এর বেশি। ইন্দোনেশিয়ায় ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ বাড়ায় ভেঙে পড়ার দ্বারপ্রান্তে দেশটির স্বাস্থ্য খাত। করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় 1,000 স্বাস্থ্যকর্মীর। 2020 সালের এপ্রিলে ইন্দোনেশিয়ায় প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। শুরুতে নিয়ন্ত্রণে থাকলেও সময়ের সাথে সাথে নাগালের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। গত বছর এই সময়ে দৈনিক আক্রান্তের সংখ্যা 2,000-এর মধ্যে থাকলেও এবছর সে সংখ্যা ছাড়িয়ে গেছে 20,000। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে গত এক সপ্তাহে ইন্দোনেশিয়ায় 1 লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে প্রাণ গেছে 2,328 জনের। আগে 7 দিনের তুলনায় এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ ও প্রাণহানি বেড়েছে 58%। ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রা প্রদেশের রাজধানী মেদানে 6 মাসে 1800 শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এদের 1/3 বয়স 5 থেকে 10 বছর। সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণ গেছে 1,000 স্বাস্থ্যকর্মীর। অবস্থার ভয়াবহতা স্বীকার করে খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সংক্রমণ বাড়ায় রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানী জাকার্তা সহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোর ধারণ ক্ষমতার 75% এরই মধ্যে পূর্ণ হয়ে গেছে। চিকিৎসা দিতে বানানো হচ্ছে অস্থায়ী ক্যাম্প। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল এবং কানাডা। যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যের মথনোমা কাউন্টিতে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটন এবং অরেগন রাজ্যে পূর্ণ এবং ক্যালিফোর্নিয়া ও আইডাহো রাজ্যে আংশিক জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ক্যালিফোর্নিয়া এবং নেভাডা সহ উত্তর পশ্চিমাঞ্চলে আরও কয়েকদিন তীব্র গরম থাকবে বলে সতর্ক করেছে তারা। শনিবার সিয়াটেলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38 ডিগ্রি সেলসিয়াস। ঝুঁকি কমাতে বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তীব্র তাপদাহে পুড়ছে কানাডার উত্তর পশ্চিমাঞ্চলও। শনিবার সেখানে সর্বোচ্চ 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সপ্তাহ জুড়েই এই দাবদাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইউরো থেকে ছিটকে গেল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। রোনালদোদের 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। সেভিয়ার লা কার্তুহায় শুরুতেই দুদলই কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে। এরপর বাড়তে থাকে আক্রমণের ধার। বল দখলে এগিয়েছিল পর্তুগিজরা। তবে গোলের উদ্দেশ্যে 24টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র 5টি। তবে 42 মিনিটে থোরগান হ্যাজার্ডের বুলেট গতির শটে লিড নেয় বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। লক্ষ্য বরাবর ওই একটি শটই জয় নিশ্চিত করে বেলজিয়ামের। ইউরোর মঞ্চে শেষ ম্যাচ খেলা রোনালদোর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ 110 গোলের রেকর্ড গড়তে আর মাত্র একটি গোল দরকার। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক। আগামী শনিবার সেমিতে ওঠা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ডেনমার্ক।
বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। বিরতি থেকে ফিরে 10 জনের দলে পরিণত হয় নেদারল্যান্ডস। হাত দিয়ে বল আটকে লাল কার্ড দেখেন মাথিয়াস ডিলিট, সেই শূন্যতা ভুগিয়েছে ডাচদের। আর সুযোগ নিয়ে ম্যাচের 68 মিনিটে ডেডলক ভাঙে চেক রিপাবলিক, স্কোর করেন থমাস হোলস। গোল শোধে মরিয়া ছিল ফ্র্যাঙ্ক ডি বোয়েরের দল, তবে আরও এক গোল হজমে হতাশা বেড়েছে তাদের। ব্যবধান 2-0 করে দেন ইনফর্ম ফরওয়ার্ড প্যাট্রিক শিক। ব্রাজিলকে রুখে দিয়ে কোপা আমেরিকায় টিকে রইল ইকুয়েডর। সেলেসাওদের সঙ্গে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় এ ম্যাচে বিশ্রাম দেয়া হয় নেইমার ও ক্যাসেমিরোকে। তবে ইকুয়েডরের সামনে শঙ্কা ছিল ছিটকে যাওয়ার, তাই ব্রাজিলের সঙ্গে সমানে সমান লড়াই করেছে ইকুয়েডর। বিরতির আগে মিলিতাওয়ের গোলে লিড নেয় ব্রাজিল, বিরতির পর মেনার গোলের সমতায় ফেরে ইকুয়েডর। এই ড্রয়ে কোয়ার্টার ফাইনালে উঠল দলটি, আর টানা 10 ম্যাচ জয়ের পর ড্র করল ব্রাজিল। এদিকে পেরুর কাছে 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ভেনেজুয়েলা। করোনা মহামারীর কারণে গত বছর বাতিল হয়েছিল উইম্বলডন, তবে এবার গ্রাস কোর্টে মর্যাদা টুর্নামেন্টের জন্য রোমাঞ্চনীয় অপেক্ষা। আজ থেকে শুরু হচ্ছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম। প্রথম দিনেই নামবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। এবার উইম্বলডনে ধারণ ক্ষমতার 50% দর্শক থাকবে গ্যালারিতে। ফিটনেস ইস্যুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন রাফায়েল নাদাল। রজার ফেডেরার অংশ নিলেও নেই সেরা ছন্দে, তাই এই দুজনের সমান রেকর্ড 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ের জোরালো সম্ভাবনা জকোভিচের। নারী এককে অনুপস্থিত নাওমি ওসাকা, ইনজুরির কারণে খেলছেন না বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। তাই ফর্মে না থাকলেও গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের হাতছানি সেরিনা উইলিয়ামসের সামনে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।